হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো তোমরা জানো আমরা আগের ভিডিওতে দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার, যেটা তোমাদের এনসিইআরটির ক্লাস 11-এর বায়োলজির প্রথম চ্যাপ্টার, তো সেটা আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়তে আরম্ভ করেছিলাম, তাই তো? তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, মানে এর প্রথম পার্টটা, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে তোমরা সেই ভিডিওটাও পেয়ে যাবে। এবং এই যে দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটা থেকে আমি প্রিভিয়াস ইয়ার নিটে তোমাদের কী কী কোয়েশ্চেন এসেছিলো সেটাও আমরা একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, তো সেই ভিডিওটাও তুমি সেই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আবার এই চ্যাপ্টারটার পরের পার্টটা একইভাবে লাইন বাই লাইন আমরা পড়ব এবং আমরা মানে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমরা আগের দিন বাইনোমিয়াল নমেনক্লেচার অবধি, বাইনোমিয়াল নমেনক্লেচারের রুলসগুলো অবধি পড়েছিলাম, তাই তো? তো তারপর থেকে আমরা শুরু করছি। দেখো কি বলছে, সিন্স ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজমস, ইট ইজ নেসেসারি টু ডিভাইস সাম মিনস টু মেক দিস পসিবল। তো কি বলছে যে এটা মোটামুটি ইম্পসিবল যে যত লিভিং অর্গানিজম রয়েছে, আমরা জানলাম আমাদের পৃথিবীতে প্রায় 17 থেকে 18 লাখ প্রজাতি রয়েছে, যেটা ডকুমেন্টেড, মানে ডকুমেন্টেডই রয়েছে 17 থেকে 18 লাখ। এবার এখনও অবধি অনেক প্রজাতি কিন্তু ডকুমেন্টেডই নয়, আমরা জানি না এখনও তাদের অস্তিত্বের কথা, কিন্তু তারা আছে। প্রজাতি কিন্তু নতুন নতুন আবিষ্কার হতেই থাকে। তো আমাদের কাছে ডকুমেন্টেড রয়েছে 17 থেকে 18 লক্ষ, এবং তার মানে বাস্তবে আরও যে কত বেশি আছে আমরা জানি না। তাহলে আমাদের এই বিশাল সংখ্যক প্রজাতি সম্পর্কে পড়াশোনা করা কিন্তু এত ইজি নয়। সেই জন্য আমাদের কি করতে হবে, মানে এই এত এবার চিন্তা করো তুমি, 17 থেকে 18 লাখ প্রজাতি রয়েছে। এবার প্রতিটা প্রজাতির ভেতর আবার কত করে তার সংখ্যা রয়েছে। আমাদের মানুষদের কথাই চিন্তা করো, আমাদের হোমোস্যাপিয়েন্স প্রজাতির সংখ্যা কত, পৃথিবীতে আজকে মানুষের সংখ্যা কত তুমি চিন্তা করো। তাহলে এরকম 17 থেকে 18 লাখ প্রজাতির মধ্যে নাম্বার অফ অর্গানিজমের সংখ্যা কত তুমি ভাবো। সেটাই বলছে, তাহলে ইট ইজ নিয়ারলি ইম্পসিবল যে এদের প্রত্যেককে আমরা ধরে ধরে পড়বো, এটা তো সম্ভব নয়। তাই জন্য আমাদের কিছু একটা এর সলিউশন বের করতে হবে, যাতে আমরা এই প্রজাতিগুলো সম্পর্কে পড়তে পারি, ঠিক আছে? এবার বলছে দিস প্রসেস ইজ ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো কি বললো না, সিন্স ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজমস, ইট ইজ নেসেসারি টু devise some means to make this possible. This process is classification. মানে আমরা তো একটা একটা করে অর্গানিজমকে আমরা পড়তে পারবো না, তার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের এমন কিছু একটা প্রসেস বের করতে হবে যার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রতিটা প্রজাতি সম্পর্কে জানতে পারি, এবং যাতে আমরা একটা প্রজাতি সম্পর্কে জানলে সেই প্রজাতির বাকি অর্গানিজমদের সম্পর্কেও আমরা যেন একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাই, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রতিটা অর্গানিজমকে ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে, বা শ্রেণীবিন্যাস করতে হবে প্রতিটা অর্গানিজমের। তো সেটাই বলছে যে দিস প্রসেস is classification. এবার কি বলছে, classification is the process by which anything is grouped into convenient categories based on some easily observable characters. এবার কি বলছে ক্লাসিফিকেশন, তাহলে বিষয়টা কি না, ক্লাসিফিকেশন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে by which, যেটার মাধ্যমে anything is grouped into convenient categories, মানে কি করছি আমরা কোনো একটা কিছুকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করছি, ঠিক আছে, বা কতগুলো ক্যাটাগরিকে, মানে কোনো একটা জিনিসকে কতগুলো ক্যাটাগরিতে আমরা বিন্যস্ত করছি, সেটাকেই আমরা ক্লাসিফিকেশন বলছি, ঠিক আছে? এবং সেটা কিসের ওপর ভিত্তি করে করছি না, সেটা আমরা করছি যে সেই অর্গানিজমটার কী কী ক্যারেক্টার রয়েছে, কী কী ইজিলি আমি দেখতে পাচ্ছি একটা অর্গানিজমের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ওপর ভিত্তি করে আমরা কি করছি, তাকে কতগুলো ক্যাটাগরিতে বা র্যাঙ্কে আমরা ভাগ করে দিচ্ছি, এটা কি আমরা বলছি সেই অর্গানিজমটার ক্লাসিফিকেশন, ঠিক আছে? ফর এক্সাম্পল, we easily recognize groups such as plants or animals or dogs, cats or insects. The moment we use any of these terms, we associate certain characters with the organism in that group.
দেখো কি বলছে, আমরা তো ইজিলি যখন আমরা ধরো বলছি উদ্ভিদ, বা যখন আমরা বলছি কোনো অ্যানিমাল মানে কোনো প্রাণী, বা আমরা ধরো বলছি কুকুর, বা বলছি বিড়াল, বা বলছি কোনো পতঙ্গ, তাহলে যখনই আমরা এই টার্মগুলো উচ্চারণ করছি তখনই আমরা কি করছি, আমরা মানে কুকুর বলতেই তোমার মাথাতে একটা সার্টেন ক্যারেক্টার এসে যাচ্ছে, মানে কুকুরকে কেমন দেখতে, তাই তো? তো বা উদ্ভিদকে কেমন দেখতে, মোটামুটি একটা তুমি আইডিয়া পেয়ে যাচ্ছ। হোয়াট ইমেজ, এবার কি বলছে দেখো, হোয়াট ইমেজ ডু ইউ সি ওয়েন ইউ থিঙ্ক অফ আ ডগ। এবার এটাই বলছে যে তোমার কি মানে তোমার মাথায় কি আসছে। দেখো আমরা এখানে রয়েছে, হোয়াট ইমেজ ডু ইউ সি ওয়েন ইউ থিঙ্ক অফ এ ডগ। অবভিয়াসলি ইচ ওয়ান অফ আস উইল সি ডগস অ্যান্ড নট ক্যাটস। মানে ডগ বললে তোমার পার্টিকুলার কিছু ক্যারেক্টারের, ডগের ক্যারেক্টারের কথাই মনে পড়বে, তোমার কিন্তু ডগ এই নামটা শুনলে ক্যাটের বা বিড়ালের ক্যারেক্টারের কথা মনে পড়বে না। তুমি জানো ডগ মানে কি, তার কিছু পার্টিকুলার ক্যারেক্টার আছে, তাই না? মানে ওই পার্টিকুলার ক্যারেক্টারের ওপর ভিত্তি করেই তুমি ডগকে ক্লাসিফাই করেছো, তাই না? মানে আমরা এই যে ডগের ক্লাসিফিকেশনটা করছি, বা ডগকে যখন আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি, যে ডগের এই মানে তোমার জীবজগতে ডগের ক্লাসিফিকেশনটা কি, মানে ডগ কী কী ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই যে তুমি ডগকে, মানে ডগ মানে কি, দেখো ডগ মানে প্রথমে আমরা বুঝতে পারছি এটা একটা অ্যানিমাল, তার মানে আমরা নিশ্চয়ই ডগকে অ্যানিমালের মধ্যে ফেলবো, ডগকে নিশ্চয়ই আমি প্ল্যান্ট বলবো না, উদ্ভিদ বলবো না, তাই না? তো আমি বললাম কি ডগ হচ্ছে একটা তোমার অ্যানিমাল। এরপর আমি কি বলবো, ডগ হচ্ছে কি, আমরা জানি ডগের কি আছে, মেরুদণ্ড রয়েছে ডগের, তার মানে আমরা কি বলবো, ডগ হচ্ছে ভার্টিব্রেট, তাই তো? ডগকে তো আমি ইনভার্টিব্রেট বলবো না, অমেরুদণ্ডিত বলবো না, তার মানে আমি ডগকে ভার্টিব্রেট ক্যাটাগরির মধ্যে ফেলছি। তারপর আমি বলবো ডগ তো ম্যামাল, স্তন্যপায়ী, তাহলে আমরা কি করবো, ডগকে কিন্তু স্তন্যপায়ী ক্যাটাগরির মধ্যে ফেলছি, আমি কিন্তু ডগকে তোমার সরীসৃপ ক্যাটাগরিতে ফেলছি না, তাই না? এবার এইভাবে আমরা যে, তার মানে কি করছি, ডগের কিছু ক্যারেক্টার্স রয়েছে, মানে ডগের মেরুদণ্ড, ডগ অ্যানিমাল আমরা বুঝতে পারছি, ডগের মেরুদণ্ড রয়েছে বলেই তো আমরা ডগকে তোমার এই মেরুদণ্ডী বা ভার্টিব্রেট গ্রুপের মধ্যে ফেলছি, ডগের মেরুদণ্ড আছে বলেই ফেলছি, তাই না? ডগ তোমার মাতৃদুগ্ধ খেয়ে বড় হয়, তার জন্যই আমরা ডগকে স্তন্যপায়ী বলছি। তার মানে ডগের কিছু ক্যারেক্টার দেখেই আমরা ডগকে কী করছি, এই যে বিভিন্ন ক্যাটাগরিতে, মানে অ্যানিমাল একটা ক্যাটাগরি, তোমার ভার্টিব্রেট বা মেরুদণ্ডী হচ্ছে একটা ক্যাটাগরি, স্তন্যপায়ী বা ম্যামাল হচ্ছে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আমরা ভাগ করছে কিন্তু, তাই না? তার মানে কি হচ্ছে, ডগের কিছু ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের ওপর ভিত্তি করে আমরা তাকে কতগুলো ক্যাটাগরিতে বিন্যস্ত করছি, এবং এটাকেই আমরা বলছি ডগের ক্লাসিফিকেশন, ঠিক আছে? এবার সেটাই আমরা পড়ছি, দেখো কি বলছে, অবভিয়াসলি ইচ ওয়ান অফ আস উইল সি ডগস অ্যান্ড নট ক্যাটস। মানে ডগ বললে আমরা ডগের এই ক্যারেক্টারগুলোই আমাদের মনে পড়বে, আমাদের ক্যাটের ক্যারেক্টার মনে পড়বে না। নাও ইফ উই ওয়্যার টু থিঙ্ক অফ Alsatians, we know what we are talking about. Similarly, suppose we were to say mammals, you would of course think of animals with external ears and body hair. Likewise, মানে কি বলছে দেখো, তুমি যখন ম্যামালস বলছো, যেরকম বললাম, মানে কুকুর বললে তোমার কুকুরের কথাই, কুকুরের যে ক্যারেক্টারগুলো হচ্ছে সেটাই মনে পড়বে। যখন আমি ম্যামালস বলছি, তার মানে কোনো অ্যানিমালকে আমি যখন ম্যামালস বলছি, আমি কি বলছি, ম্যামালের কিছু ক্যারেক্টার তার মধ্যে দেখতে পাচ্ছি বলেই আমি তাকে ম্যামালস বলছি, তাই না? এবং ম্যামালের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি, যে তার এক্সটার্নাল ইয়ার রয়েছে, তাই না? এবং তার বডি হেয়ার রয়েছে, এগুলো ম্যামালের ক্যারেক্টার। তো সেটাই বলছে। Likewise in plants, if we try to talk of wheat, আমরা ধরো গমের কথা যখন বলছি, দ্য পিকচার ইন ইচ অফ আওয়ার মাইন্ড উইল বি অফ হুইট প্ল্যান্টস, নট অফ রাইস অর এনি আদার প্লান্ট। মানে যখন আমরা গম গাছের কথা বলবো, আমাদের মাথায় গম গাছেরই কিছু ক্যারেক্টার আসবে, ধান গাছের বা অন্য কোনো গাছের উদ্ভিদের ক্যারেক্টার আমাদের মাথায় আসবে না। হেন্স অল দিস, তার মানে কি হলো, এই যে এক্সাম্পলগুলো তোমাকে দেওয়া হলো, ডগ বলো, ক্যাট বলো, ম্যামালস বলো, হুইট বলো, রাইস বলো, প্লান্টস বলো, অ্যানিমালস বলো, এটসেট্রা আর কনভেনিয়েন্ট ক্যাটাগরিজ উই ইউজ টু স্টাডি অর্গানিজমস, তাই না? মানে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলোর সাহায্যে আমরা অর্গানিজমকে স্টাডি করি, তাই না?
দ্য সায়েন্টিফিক টার্ম ফর দিস ক্যাটাগরিজ ইজ ট্যাক্সা। এবার দেখো এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলোর সায়েন্টিফিক নামটা হচ্ছে ট্যাক্সা। মানে কি বলতে চাইছে বোঝো, মানে ধরো এই যে আমি বললাম তুমি একটা ডগকে যখন ক্লাসিফাই করবে, ডগকে প্রথমে তুমি অ্যানিমালের মধ্যে রাখবে, মানে হচ্ছে ওর কিংডম হবে অ্যানিমেলিয়া, এগুলো আমরা পড়বো, এগুলো যেগুলো আমি বলছি এগুলো এই চ্যাপ্টারেই আমরা পড়বো। তার কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া মানে সে অ্যানিম্যাল। তারপরে তুমি কি করবে, ডগকে যখন আমরা ক্লাসিফাই করছি সে হচ্ছে ভার্টিব্রেটা। তারপর আমরা কি বলবো, তার সাবফাইলাম হচ্ছে তার ভার্টিব্রেটা, মানে সে মেরুদণ্ডী। তারপর আমরা তাকে কি বলছি, সে হচ্ছে স্তন্যপায়ী, তাই তো, স্তন্যপায়ী মানে ম্যামালসের মধ্যে পড়ছে। তার মানে এই যে অ্যানিমেলিয়া, এই যে তোমার ম্যামালস বা এই যে ভার্টিব্রেটা, এই প্রত্যেক কটাই হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোকে আমরা সায়েন্টিফিক টার্মে ক্যাটাগরিকে আমরা কি বলি, ট্যাক্সা বলি। ঠিক আছে, ক্যাটাগরিকে আমরা কি বলি, ট্যাক্সা। এই ওয়ার্ডটা মাথায় রাখবে, মানে প্রতিটা হচ্ছে ট্যাক্সা। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, ট্যাক্সা হচ্ছে প্লুরাল টার্ম, এর সিঙ্গুলার টার্মটা হচ্ছে ট্যাক্সন। মানে ধরো আমি যদি অ্যানিমেলিয়া, এই যে বলছি অ্যানিমেলিয়াটা হচ্ছে একটা ট্যাক্সন, ঠিক আছে, ট্যাক্সন হচ্ছে সিঙ্গুলার বা এক বচনে, অ্যানিমেলিয়া হচ্ছে ট্যাক্সন, ভার্টিব্রেটা এটা হচ্ছে ট্যাক্সন, তারপরে ধরো ম্যামালিয়া এটা হচ্ছে একটা ট্যাক্সন। আর এই সবগুলোকে আমরা একসাথে বলতে পারি ট্যাক্সা। ট্যাক্সা হচ্ছে বহু বচন বা প্লুরালে যখন আমরা বলছি তখন হচ্ছে ট্যাক্সা বলছি। তার মানে প্রতিটা ক্যাটাগরিকে আমরা ট্যাক্সন বলছি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের মধ্যে বোঝার বিষয়। এবার বলছে দেখো, হেয়ার ইউ মাস্ট রিকগনাইজ দ্যাট ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ অ্যাট ভেরি ডিফারেন্ট লেভেল। এবার তুমি এটাও নিশ্চয়ই বুঝতে পারছো ট্যাক্সা মানে কি, আমরা কি বোঝাচ্ছি, বিভিন্ন ক্যাটাগরিকে আমরা ট্যাক্সা বলছি, এবং এই ক্যাটাগরিগুলো কিন্তু বিভিন্ন লেভেলের হতে পারে, তাই না? যেমন ধরো যখন আমি বলছি অ্যানিমেলিয়া মানে কিন্তু একটা বড় ক্যাটাগরি, তাই না? ভাবো তুমি কত ধরনের অ্যানিম্যাল আছে, সেই অ্যানিমেলিয়া যখন বলছি এটা অনেক হায়ার লেভেলের ট্যাক্সা, তাই না? এবার যখন অ্যানিমেলিয়ার মধ্যে আমি বলছি ভার্টিব্রেটা, সেটা হচ্ছে একটু ছোট লেভেলের, একটু লোয়ার লেভেলের ট্যাক্সা। তার মধ্যে আমি কি বলছি, ম্যামালিয়া, ভার্টিব্রেটার মধ্যে বলছি আমি ম্যামালিয়া, তার মানে ম্যামালিয়াটা হচ্ছে আরও ছোট লেভেলের ট্যাক্সা, আরও ছোট লেভেলের ট্যাক্সন, বুঝতে পারছো? তার মানে এই যে ট্যাক্সনগুলো বা এগুলো কিন্তু বিভিন্ন লেভেলের হতে পারে, সেটাই বলছে। প্লান্টস অলসো ফর্ম ট্যাক্সা, যেমন প্লান্টসও একটা ট্যাক্সা। যেমন প্লান্টস মানে কি, যেমন আমাদের সমস্ত অ্যানিম্যালকে আমরা রাখি অ্যানিমেলিয়ার মধ্যে, অ্যানিমেলিয়াটা হচ্ছে একটা বিশাল বড় ট্যাক্সা, বা বলতে পারো অ্যানিমেলিয়াটা হচ্ছে হায়েস্ট ট্যাক্সন হচ্ছে অ্যানিমেলিয়াটা হচ্ছে হায়েস্ট, সব থেকে উঁচুতে অবস্থিত ট্যাক্সন হচ্ছে অ্যানিমেলিয়া। সেরকম প্লান্টসদের হচ্ছে প্লান্টসদের যেটা মানে সব থেকে উঁচুতে বা সব থেকে বৃহৎ যে ট্যাক্সনটা রয়েছে প্লান্টসদের, সেটা হচ্ছে প্লান্টি। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো কি বলছে, হুইট ইজ অলসো আ ট্যাক্সা। হুইটটাও হচ্ছে একটা ট্যাক্সা, ঠিক আছে। মানে হুইট একটা পার্টিকুলার প্রজাতির কথা আমরা বলছি, মানে ধরো প্লান্টসের মধ্যে বিভিন্ন প্লান্টস রয়েছে, মানে প্লান্টসের মধ্যেও তোমরা যখন প্লান্ট কিংডম পড়বে তখন পড়বে প্লান্টসের মধ্যে অ্যালগি রয়েছে, ব্রায়োফাইট রয়েছে, টেরিডোফাইট রয়েছে, জিমনোস্পার্ম রয়েছে, অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে, এগুলো প্লান্টসের বিভিন্ন ফাইলাম বা ডিভিশন তুমি বলতে পারো, বিভিন্ন মানে কিংডম প্লান্টির মধ্যে এগুলো বিভিন্ন ক্যাটাগরি, ঠিক আছে। এবার সেই অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আবার রয়েছে মনোকট, ডাইকট, আরও দুটো, মানে অ্যাঞ্জিওস্পার্মের থেকে একটু লোয়ার লেভেলের দুটো ট্যাক্সা হচ্ছে মনোকট, ডাইকট। সেই মনোকটের মধ্যে পড়ছে আমার এই হুইটটা হচ্ছে একটা পার্টিকুলার প্রজাতি। তার মানে হুইটটাও কিন্তু একটা ট্যাক্সন, ঠিক আছে, হুইটটাও কিন্তু একটা ট্যাক্সন, এটা প্রজাতি, সেটাও কিন্তু একটা ট্যাক্সন। সিমিলারলি অ্যানিমালস, ম্যামালস, ডগস অল আর ট্যাক্সা। তার মানে বুঝতে পারছো, তার মানে যে অ্যানিমালস বলছি আমি, ম্যামালস বলছি, ডগস বলছি, ডগও হচ্ছে একটা পার্টিকুলার প্রজাতি বা একটা পার্টিকুলার স্পিসিস, তো এটাও হচ্ছে একটা ট্যাক্সন, ঠিক আছে। তো এগুলো সবগুলোই হচ্ছে ট্যাক্সা। তো ট্যাক্সন গোলাবে না, কিন্তু ট্যাক্সন একই জিনিস, ট্যাক্সন মানে সিঙ্গুলারে বলছি, ট্যাক্সা আমরা প্লুরালে বলছি, একই জিনিস। বাট ইউ নো দ্যাট আ ডগ ইজ আ ম্যামাল অ্যান্ড ম্যামালস আর অ্যানিমালস, যেটা আমি বললাম, কিন্তু তুমি এটাও জানো যে ডগ হচ্ছে একটা স্তন্যপায়ী, আবার সমস্ত স্তন্যপায়ীরাও হচ্ছে অ্যানিমাল, তাই তো, বা প্রাণী।
Therefore, animals, mammals and dogs represent taxa at different levels. যেটা তোমাকে আমি বোঝালাম, মানে অ্যানিমালসও একটা ট্যাক্সন, ম্যামালসও একটা ট্যাক্সন, ডগসও একটা ট্যাক্সন। এইগুলো হচ্ছে প্রতিটাই হচ্ছে ট্যাক্সন, কিন্তু এগুলোর লেভেল আলাদা। অ্যানিমালস হচ্ছে সবথেকে সর্ববৃহৎ ট্যাক্সন, তার আন্ডারে রয়েছে ম্যামাল, ম্যামালের থেকে আরও ছোট ট্যাক্সন হচ্ছে ডগ। বুঝতে পারলে? মানে এগুলো ডিফারেন্ট লেভেলে রয়েছে এই ক্যাটাগরিগুলো বা ট্যাক্সনগুলো। ক্যাটাগরিকেই আমরা সায়েন্টিফিক ভাষায় বলছি ট্যাক্সন বা ট্যাক্সা, ঠিক আছে? হেন্স বেসড অন ক্যারেক্টারিস্টিক্স all living organisms can be classified into different taxa. এবার কি বলছে? বেসড অন ক্যারেক্টারিস্টিক্স, তার মানে ক্যারেক্টারিস্টিক্সের ওপরে বেস করে অল লিভিং অর্গানিজমস, প্রত্যেকটা লিভিং অর্গানিজমকেই আমরা কিন্তু এই ডিফারেন্ট ট্যাক্সায় বলছে অল লিভিং অর্গানিজমস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট ট্যাক্সা। সমস্ত লিভিং অর্গানিজমকেই কিন্তু আমরা এরকম বিভিন্ন ট্যাক্সনে ক্লাসিফাই করতে পারি তাদের কিছু ক্যারেক্টারের ওপর বেস করে। দিস প্রসেস অফ ক্লাসিফিকেশন ইজ ট্যাক্সোনমি। এইটাই, এই যে ক্লাসিফিকেশনের যে প্রসেস, এটাই হচ্ছে ট্যাক্সোনমি। বুঝতে পারছো? এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার along with the structure of cell, developmental process, ecological information of organisms are essential and form the basis of modern taxonomic studies. আচ্ছা, এবার বলছো, আচ্ছা আগে পরের লাইনটা পড়ে নিই, তারপর আমরা এটা বলছি। হেন্স ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, classification and nomenclature are the process that are basis to taxonomy. এবার দেখো ট্যাক্সোনমি মানে কি? দেখো মনে আছে তোমাদের প্রথমে আমি যখন বাইনোমিয়াল নমেনক্লেচার পড়াচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, যখন তুমি কোনো একটা অর্গানিজমকে দেখলে প্রথমেই তুমি তার কি দেখছো? ক্যারেক্টার দেখছো, বা ক্যারেক্টারগুলোকে তার নোট ডাউন করছো এক জায়গায়। তার মানে প্রথমেই তুমি তার ডেসক্রিপশন নিচ্ছ বা তাকে তার ক্যারেক্টারগুলোকে লিখছো, এটাকেই আমরা বলছি ক্যারেক্টারাইজেশন। ঠিক আছে? এই যে ক্যারেক্টারাইজেশন, এটাকেই বলছো তুমি ক্যারেক্টারাইজেশন, লিখে নিলে। এরপর ক্যারেক্টারটা দেখে তুমি ভাবছো যে তুমি যে অর্গানিজমগুলোকে চেনো তার কার সাথে তোমার চেনা কোন অর্গানিজমের সাথে তুমি যে নতুন অর্গানিজমটা দেখছো তার কিছু হলেও মিল আছে। তার মানে কি করছো? তুমি এইভাবে আইডেন্টিফাই করে নিচ্ছ। তুমি যে নতুন অর্গানিজমটার ক্যারেক্টার লিখলে সেই নতুন অর্গানিজমটাকে তুমি এইভাবে আইডেন্টিফাই করছো। তাহলে প্রথমে তুমি ক্যারেক্টারাইজেশন করলে, তারপরে আইডেন্টিফিকেশন করলে, তারপর তুমি কি করছো? তার ক্লাসিফিকেশন করে দিচ্ছ। ক্লাসিফিকেশন কিভাবে করছো তুমি? এই যে এইভাবে তুমি ধরো একটা অর্গানিজমকে দেখলে, একটা নতুন অর্গানিজম দেখছো, তুমি দেখছো যে তাকে হয়তো কিছুটা হলেও কুকুরের মতো দেখতে, তুমি কুকুর সম্পর্কে জানো, তুমি দেখছো কিছুটা হলেও তার কুকুরের মতো তার কিছু ক্যারেক্টার রয়েছে। তার মানে তুমি তাকে আইডেন্টিফাই করে নিলে নতুন অর্গানিজমটাকে। এরপরে কি করবে? তুমি কুকুরের ক্লাসিফিকেশন জানো যে কুকুর অ্যানিম্যালিয়ার মধ্যে পড়ছে, ভার্টিব্রাটার মধ্যে পড়ছে, ম্যামালিয়ার মধ্যে কুকুর পড়ছে। তাহলে এই যে নতুন অর্গানিজমটা যেটা তুমি দেখছো সেটাকেও তো তুমি বুঝতে পারছো এটা অনেকটা কুকুরের মতোই একে দেখতে। তার মানে এর ক্লাসিফিকেশনটাও তুমি ওই কুকুরের মতো করেই করে ফেলবে, মানে কুকুরের যেভাবে বা ডগের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেই অনুযায়ী বা সেটাকে ফলো করে তুমি এই নতুন অর্গানিজমটারও ক্লাসিফিকেশন করে ফেলবে। বুঝতে পারলে? তো এটাকেই বলছে ক্লাসিফিকেশন। ঠিক আছে? ক্লাসিফিকেশন। এবং তারপরে দেখো কি রয়েছে? নমেনক্লেচার। এবং এরপর তোমাকে নমেনক্লেচার মানে কি? তাকে একটা নাম দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো কি হয়, তুমি পুরো অ্যানিম্যালিয়া ধরো, মানে কুকুরের মতো দেখতে সেম, তার মানে আমাদের ডগের ক্ষেত্রে কি হবে? কিংডম হবে অ্যানিম্যালিয়া। তাহলে আমাদের এটাও হবে, আমার যে নতুন যে অর্গানিজমটা সেটাও অ্যানিম্যালিয়ার আন্ডারে পড়বে। তারপরে আমি জানি কুকুর কি হচ্ছে ভার্টিব্রেটা, তো এটাও তারপরে ভার্টিব্রেটার আন্ডারে পড়বে, মানে নেক্সট যে ট্যাক্সা বা নেক্সট যে ক্যাটাগরি সেটা হবে ভার্টিব্রেটা। তারপর আমি জানি কুকুর ম্যামালিয়া, তাহলে আমার এটাও তার মানে ভার্টিব্রেটার আন্ডারে ম্যামালিয়ার মধ্যে পড়ে গেল। এরপর ধরো ম্যামালিয়ার আন্ডারে আমরা কুকুরের যে সায়েন্টিফিক নেমটা লিখছি, কিন্তু এখানে এটা তো কুকুর, এক্স্যাক্ট কুকুর নয়। এই কুকুরের থেকে তো এর কিছু ডিফারেন্সও রয়েছে, কুকুরের মতো কিছু ক্যারেক্টার আছে কিন্তু কুকুরের থেকে কিছু ডিফারেন্সও রয়েছে। তার মানে আমরা এটাকে বলতে পারি কি এটা হয়তো একটা কুকুরের নতুন প্রজাতি।
ঠিক আছে, হয়তো এটা একটা নতুন প্রজাতি, তার মানে তখন তোমাকে কি করতে হবে, এই নতুন প্রজাতিটার একটা নাম দিতে হবে, তাই না? তুমি খুঁজে পেয়েছো বাইনোমিয়াল নমেনক্লেচারটা, চিন্তা করো বাইনোমিয়াল নমেনক্লেচারে কি করতে হয়, মানে দুটো পদ নিয়ে তুমি অর্গানিজমটার নাম দেবে, যেই নামের প্রথম পদটা হবে গণের নাম বা জেনাস নেম, আর দ্বিতীয় পদটা হবে তোমার কি স্পিসিস নেম বা প্রজাতির নাম। তার মানে কি তোমাকে নতুন করে জেনাস এবং স্পিসিসের নামটা দিতে হচ্ছে নতুন অর্গানিজমের। তো এই যে তুমি জেনাস এবং স্পিসিস যে নতুন নামকরণটা করছো তোমার এই নতুন অর্গানিজমটার, তো এইটাই হচ্ছে নমেনক্লেচার। মানে এই যে নামকরণটা তুমি করবে এটা কিন্তু তোমাকে ওই বাইনোমিয়াল নমেনক্লেচারের নিয়ম মেনেই কিন্তু তোমাকে করতে হবে। তার মানে তুমি কি করলে, নাম দিয়ে দিলে। তাহলে এই যে প্রসেস, এইটাকেই তোমাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। এই যে মানে যদি তোমাকে বলে তাহলে বেসিক ট্যাক্সোনমি কি, বা যেটা ট্র্যাডিশনাল যে ট্যাক্সোনমি সেটা কি, মানে কোনো অর্গানিজমের ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নমেনক্লেচার, এই চারটে মেন জিনিস, এইটা নিয়েই হচ্ছে যেটা তোমার ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল যে ট্যাক্সোনমি সেটা গঠিত হয়। ঠিক আছে, এবারে এইখানে চলে আসো, দেখো কি বলছে, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার। এবার মডার্ন ট্যাক্সোনমি কী কী নিয়ে গঠিত হয়, তাহলে আমাদের ট্যাক্সোনমির মেন ভিত্তি হচ্ছে এই চারটে জিনিস। ঠিক আছে, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন আর নমেনক্লেচার। এবার মডার্ন ট্যাক্সোনমিতে এর সাথে আরও কি যুক্ত হচ্ছে দেখো, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার। তোমাকে এগুলো তো করতেই হবে, ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে তুমি যেগুলো করছিলে এর সাথে তোমাকে অর্গানিজমটার এক্সটার্নাল ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে। মানে এক্সটার্নাল ক্যারেক্টারকে আমরা বলি মরফোলজি, তোমাকে মরফোলজি সম্পর্কে তার স্টাডি করতে হবে। তার ইন্টারনাল স্ট্রাকচার মানে কি, তার অ্যানাটমি সম্পর্কে স্টাডি করতে হবে, along with the structure of cell। এর সাথে তোমাকে ওই অর্গানিজমটার সেলের গঠন কেমন সেটাকে তোমাকে স্টাডি করতে হবে, তার ডেভেলপমেন্টাল প্রসেস, তার মানে ভ্রূণ থেকে সে কীভাবে অর্গানিজমটা ডেভেলপ করছে সেগুলো তোমাকে স্টাডি করতে হবে। অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন, মানে সেই অর্গানিজমটা কেমন পরিবেশে থাকে, কীভাবে পরিবেশের অন্যান্য অর্গানিজমদের সাথে ইন্টারাক্ট করে, এগুলো হচ্ছে ইকোলজিক্যাল ইনফরমেশন অফ দ্য অর্গানিজম। এগুলো আর দিস আর এসেনশিয়াল অ্যান্ড ফর্ম দ্য বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ। তার মানে তোমাকে এই জিনিসগুলোকে, তোমার যে ক্লাসিক্যাল যে ট্যাক্সোনমির মেন চারটে ধাপ ছিল, ক্যারেক্টারাইজেশন, তোমার আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নমেনক্লেচার, এর সাথে এই যে নতুন জিনিসগুলো এগুলোকেও যখন আমি যুক্ত করে স্টাডি করছি সেটাকেই আমরা বলছি মডার্ন ট্যাক্সোনমি। বোঝা গেছে? আচ্ছা, তো চলো পরের পোর্শনে যাই। কি বলছে দেখো, ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ। এবার কি বলছে, ট্যাক্সোনমি কিন্তু নতুন কোনো বিষয় নয়। ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ। হিউম্যান বিংস have always been interested in knowing more and more about the various kinds of organisms, particularly with reference to their own use। এবার বলছে ট্যাক্সোনমি জিনিসটা নতুন কিছু নয়, প্রাচীন কাল থেকেই মানুষ কী করে এসছে, তার আশেপাশের যে জিনিসগুলো রয়েছে বা বিশেষ করে যে জিনিসগুলো সে ইউজ করছে সেগুলো সম্পর্কে আরও জানতে চেয়েছে এবং তাদেরকে ক্লাসিফাই করার চেষ্টা করেছে। ঠিক আছে, সেটাই বলছে। ইন আর্লি ডেজ হিউম্যান বিংস নিডেড টু ফাইন্ড সোর্সেস ফর দেয়ার বেসিক নিডস অফ ফুড, ক্লোদিং অ্যান্ড শেল্টার। Hence, the earliest classification were based on the uses of various organism। মানে বলছে মানে প্রাচীনকালেও কিন্তু মানুষ এইভাবে ক্লাসিফিকেশন করার চেষ্টা করতো, যে জিনিসগুলো তারা জানতো বা যে জিনিসগুলো তারা ইউজ করতো, তখন মেনলি মানুষ তার ইউজের ওপর ভিত্তি করে জিনিসকে ক্লাসিফাই করার চেষ্টা করতো। মানে কোনগুলো খাবারের জিনিস, মানে কোন কোন সোর্স থেকে সে খাবার পাচ্ছে, তার মানে সেটাকে কি বলে, এগুলো হচ্ছে ফুড ক্যাটাগরি। কোন কোন জিনিস থেকে, মানে কোন কোন অর্গানিজম, মানে উদ্ভিদ বা প্রাণী থেকে সে বস্ত্র পাচ্ছে। ঠিক আছে, মানে রেশম বা তোমার ধরো এই যে তুলো, এই টাইপের জিনিস যেগুলো দিয়ে আর কি বস্ত্র তৈরি হয় সেগুলো পাচ্ছে, বা পাট ধরো এগুলো, তো সেগুলোকে সে ক্লোদিং ক্যাটাগরিতে রাখলো এরকম। তারপর শেল্টার, কোন কোন উদ্ভিদ থেকে সে কাঠ পাচ্ছে, যার ফলে সে একটা বাড়িঘর টাইপের তার তৈরি করতে পারছে, তার শেল্টার তৈরি করতে পারছে, সেগুলোকে সে রেখে দিল শেল্টার ক্যাটাগরিতে। মানে মানুষ বহু প্রাচীনকাল থেকে কিন্তু তার আশপাশের জিনিসগুলোকে ক্লাসিফাই করার চেষ্টা করেছে। হয়তো সেগুলো সায়েন্টিফিক ক্লাসিফিকেশন হয়নি, কিন্তু মানুষ কিন্তু চেষ্টা করেছে। ঠিক আছে, সেটাই বলছে এখানে। এবার বলছে দেখো,
Human beings were since long not only interested in knowing more about different kinds of organisms and their derivatives, but also the relationships among them. এবার বলছে মানুষ কিন্তু প্রাচীনকাল থেকে শুধুমাত্র যে জিনিসগুলো সম্পর্কে জানতেই চেয়েছে এরকম নয়, বিভিন্ন জিনিস সম্পর্কে তারা কিন্তু তাদের মধ্যেকার রিলেশনও খোঁজার চেষ্টা করেছে। দিস ব্রাঞ্চ অফ স্টাডি ওয়াজ রেফার টু সিস্টেমেটিক্স। এবার দেখো আবার একটা নতুন জিনিস আসছে। দিস ব্রাঞ্চ অফ স্টাডি ওয়াজ রেফার টু অ্যাজ সিস্টেমেটিক্স। এটাকেই বলছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স মানে কি দেখো, ট্যাক্সোনমির সাথে, যে ট্যাক্সোনমি তো তোমরা বুঝলে, ট্যাক্সোনমি মানেই মেন চারটে জিনিস আমার হবে কি, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নমেনক্লেচার। তাহলে এই চারটে জিনিসের সাথে যখন আমরা ফাইলোজেনেটিক রিলেশনকে যোগ করছি বা ইভলিউশনারি রিলেশনকে যোগ করছি, মানে দুটো অর্গানিজমের মধ্যে তোমার বিবর্তনজনিত কি সম্পর্ক রয়েছে, ঠিক আছে, মানে দুজনের পূর্বপুরুষ কি সেম না দুজনের পূর্বপুরুষ আলাদা, এই টাইপের স্টাডি যখন আমরা করছি ট্যাক্সোনমির সাথে, সেটাকেই আমরা একসাথে বলছি সিস্টেমেটিক্স। ঠিক আছে, এবার দেখো কি বলছে, দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। এই সিস্টেমেটিক্স ওয়ার্ডটা এসছে কোত্থেকে, দেখো একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে যেটার নাম হচ্ছে সিস্টেমা। তাহলে সিস্টেমা, এই ল্যাটিন ওয়ার্ডটা থেকে সিস্টেমেটিক্স ওয়ার্ডটা এসেছে, হুইচ মিনস সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। তাহলে সিস্টেমা শব্দটার মানে কি না, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অর্গানিজমস, মানে অর্গানিজমের একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এবার কি বলছে দেখো, লিনিয়াস used Systema Naturae as the title of his publication. Carolus Linnaeus-কে কিন্তু আমাদের ফাদার অফ ট্যাক্সোনমিও বলা হয়। ক্যারোলাস লিনিয়াস এরকম আমাদের বাইনোমিয়াল নমেনক্লেচার দিয়েছিলেন, ট্যাক্সোনমির ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার সেই ক্যারোলাস লিনিয়াস একটা বই লিখেছিলেন, তার বইটারও নাম ছিল কিন্তু সিস্টেমা নেচারি। তার বইটার নাম কি ছিল, সিস্টেমা নেচারি। দ্য স্কোপ অফ সিস্টেমেটিক্স ওয়াজ লেটার এনলার্জড টু ইনক্লুড identification, nomenclature and classification. Systematics takes into account evolutionary relationship between organisms. যেটা তোমাকে আমি বললাম, সিস্টেমেটিক্স মানে হচ্ছে কি, ট্যাক্সোনমি তো সেখানে থাকছেই, মানে ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নমেনক্লেচার, এগুলো তো থাকছেই। তার সাথে যখন আমরা ইভলিউশনারি রিলেশনশিপ, বিভিন্ন অর্গানিজমদের মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপকে যখন আমরা স্টাডি করছি, সেটাকেই আমরা একসাথে বলছি সিস্টেমেটিক্স। বোঝা গেল? আচ্ছা, এবার শুরু হচ্ছে দেখো এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এবার আমরা এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিজগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো, যে ক্যাটাগরিজগুলো সম্পর্কে বা যে ট্যাক্সনগুলো সম্পর্কে আমরা কথা বললাম। দেখো কি বলছে, ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস। তোমরা বুঝতেই পারলে ক্লাসিফিকেশন তাহলে নিশ্চয়ই একটা স্টেপ প্রসেস নয়, মাল্টিপল স্টেপ প্রসেস। সেটাই বলছে, ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস বাট ইনভলভস হায়ারার্কি অফ স্টেপস। এর মধ্যে কী রয়েছে, হায়ারার্কি রয়েছে, হায়ারার্কি অফ স্টেপস রয়েছে। হায়ারার্কি মানে কি, হায়ারার্কি মানে হচ্ছে একটা সিকোয়েন্স। ঠিক আছে, এই যে হায়ারার্কি মানে কি, হায়ারার্কি মানে হচ্ছে একটা সিকোয়েন্স। মানে ধরো আমরা এই যে 1 2 3 4ও বলতে পারি, 1 থেকে 100 আমরা বলতে পারি, এটাও যেমন একটা সিকোয়েন্স। মানে কি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ছোটো থেকে বড় সাজানো, যেটাকে আমরা বলি 1 2 3 4 করে আমি যদি 100 অবধি যাই, ছোটো থেকে বড় সাজাচ্ছি, এটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং অর্ডার। আবার আমরা উল্টোটাও বলতে পারি, আবার আমরা 100 থেকে 199 98 করেও কিন্তু আমি 1-এ আসতে পারি। এটা হচ্ছে কি ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট। তাহলে এই যে একটা অর্ডার, দুটোই কিন্তু অর্ডার বা সিকোয়েন্স, একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট, দুটোই হচ্ছে একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা নির্দিষ্ট অর্ডার। এটাকেই আমরা হায়ারার্কি বলি। ঠিক আছে, তো বলছে ক্লাসিফিকেশন ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস বাট ইনভলভস হায়ারার্কি অফ স্টেপস। তো ক্লাসিফিকেশনে কী রয়েছে, এরকম হায়ারার্কি অফ স্টেপস রয়েছে, অনেকগুলো স্টেপের এরকম একটা হায়ারার্কি রয়েছে। ইন হুইচ ইচ স্টেপ রিপ্রেজেন্ট আর র্যাঙ্ক অর ক্যাটাগরি। যেখানে এই প্রতিটা স্টেপকেই আমরা কি বলছি, র্যাঙ্ক বলছি বা ক্যাটাগরি বলছি বা ট্যাক্সন বলছি। ঠিক আছে, সিন্স দ্য ক্যাটাগরি ইজ a part of overall taxonomic arrangement, it is called the taxonomic category, and all categories together constitute the taxonomic hierarchy. Each category referred to as a unit of classification. In fact, taxonomic
hierarchy. Each category referred to as a unit of classification in fact represents a rank and is commonly termed as taxon, যেটা হচ্ছে প্লুরালে ট্যাক্সা। মানে কিছু না, এটা ঘাটার কিছু নেই। এইটা যেটা মেন বলতে চাইছে, ক্লাসিফিকেশন হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ প্রসেস নয়। ক্লাসিফিকেশনে আমাদের কি রয়েছে, মাল্টিপল স্টেপস রয়েছে, তাই তো। এবং সেই মাল্টিপল স্টেপসগুলো হচ্ছে একটা মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো রয়েছে, ঠিক আছে। সেটা ছোটো থেকে বড়ও হতে পারে, বড় থেকে ছোটও হতে পারে। মাল্টিপল স্টেপগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো রয়েছে। এই যে সিকোয়েন্সে সাজানো, এটাকেই আমরা হায়ারার্কি বলছি। এবার এই যে প্রতিটা স্টেপ, এই প্রতিটা স্টেপই হচ্ছে আসলে কি এক একটা র্যাঙ্ক, বা এই এগুলো একই কথা, এক একটা র্যাঙ্ক বা এক একটা ক্যাটাগরি বা এক একটা ইউনিট তুমি বলতে পারো, বা এক একটা ট্যাক্সন, ঠিক আছে। ট্যাক্সন হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালে হচ্ছে ট্যাক্সা। অনেকগুলো ট্যাক্সনকে যখন আমরা একসাথে কথা বলছি, অনেকগুলো ট্যাক্সনের ব্যাপারে যখন আমরা একসাথে কথা বলছি, সেটাকে আমরা বলে দেবো ট্যাক্সা। কারণ মানে কি, ট্যাক্সা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এটাই বলছে এখানে, এইটার আলাদা কিছু নেই, এটার মানে ওটা এটাই, ঠিক আছে। এবার চলো পরের দিকটায় আমরা যাই। Taxonomic categories and hierarchy can be illustrated by an example. এবার এটা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। Insects represent a group of organisms sharing common features like 3 pair of jointed legs. It means, তো এবার দেখো কি বলছে, ইনসেক্টস রিপ্রেজেন্ট আ গ্রুপ অফ অর্গানিজম। পতঙ্গ বলতে আমরা কিছু গ্রুপ অফ অর্গানিজমকে বুঝি যাদের কিছু কমন ফিচার রয়েছে। যেমন আমরা জানি পতঙ্গদের কমন ফিচার কি রয়েছে না, পতঙ্গদের হচ্ছে 3 জোড়া 3 পেয়ার অফ জয়েন্টেড লেগস রয়েছে, তাই তো। 3 জোড়া সন্ধিল পা রয়েছে, সন্ধিল উপাঙ্গ যেটাকে বলে, সেটা রয়েছে 3 জোড়া। ইট মিনস ইনসেক্টস আর রেকগনাইজেবল concrete object which can be classified and thus were given a rank or category. তার মানে ইনসেক্ট বলতেই তোমার কিছু একটা ক্যারেক্টার মনে পড়ছে, সেটা হচ্ছে কি তাদের 3 জোড়া এরকম জয়েন্টেড লেগস রয়েছে। তার মানে আমরা বলতে পারি কি ইনসেক্ট হচ্ছে, ইনসেক্টকে আমরা কি বলতে পারি, ইনসেক্ট হচ্ছে একটা ক্যাটাগরি বা একটা র্যাঙ্ক, তাই তো। এটা আমরা বলতে পারি। ক্যান ইউ নেম আদার সাচ গ্রুপ অফ অর্গানিজম? তুমি কি এরকম আরও কিছু অর্গানিজমের গ্রুপ অফ অর্গানিজমের কথা তুমি বলতে পারো? রিমেম্বার, গ্রুপস রিপ্রেজেন্ট ক্যাটাগরি। ক্যাটাগরি ফার্দার ডিনোটস র্যাঙ্ক। Category further denotes rank. Each rank or taxon in fact represents a unit of classification. These taxonomic groups or categories are distinct biological entities and not merely morphological aggregates. এটাও সেই একই জিনিস তোমাকে আমি যেটা বললাম, যে এই যে ইনসেক্ট, ইনসেক্টটাকে আমরা কি বলছি ইনসেক্টকে আমরা একটা ক্যাটাগরি বলতে পারি, বা এটাকে আমরা একটা র্যাঙ্কও বলতে পারি, ঠিক আছে। এই রকম যে কোনো অর্গানিজমের গ্রুপ, সেটা কিন্তু একটা র্যাঙ্ক বা একটা ক্যাটাগরি, ঠিক আছে, বা সেটা হচ্ছে একটা ট্যাক্সন, বা সেটা হচ্ছে একটা ইউনিট অফ ক্লাসিফিকেশন। এইগুলো কথাগুলো প্রতিটাই সেম, ঠিক আছে। আর এটাও তোমাকে মাথায় রাখতে হবে, যখনই আমাদের একটা ট্যাক্সোনমিক গ্রুপের কথা বা ক্যাটাগরির কথা আলোচনা করা হচ্ছে, সেটা কিন্তু শুধু মানে সেখানে কিন্তু প্রচুর বায়োলজি আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিস, তার মধ্যে কিন্তু অনেক বায়োলজিক্যাল অর্গানিজম রয়েছে। সেটা কিন্তু শুধুমাত্র একটা কিছু ক্যারেক্টারের, মানে একটা ক্যাটাগরি বা একটা ট্যাক্সন কিন্তু জাস্ট কয়েকটা ক্যারেক্টারের সমন্বয় নয়, ঠিক আছে, জাস্ট কতগুলো ক্যারেক্টারের সমন্বয় নয়, এর মধ্যে কিন্তু রিয়েল অর্গানিজমস রয়েছে, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো হয়তো তোমাদের একটু হচপচ মনে হচ্ছে, এরপরে যখন আমরা এক্সাম্পল দিয়ে পড়বো তখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এই ক্লাসিফিকেশনের ব্যাপারটা, ঠিক আছে। আর এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই, তোমাদের তোমরা যেখানেই পড়ছো, ধরো তোমাদের কাছে নিশ্চয়ই
তোমাদের নোটস রয়েছে, তাই তো? তো যেখান থেকেই তোমরা পড়ো, তো তোমরা এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদের রেকমেন্ড করব তোমাদের সেই নোটসটা একবার পড়ে নেবে। তারপরে তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন তুমি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি কী হয়, তোমাদের এনসিইআরটি বইতে না জিনিসগুলো অনেক ডেসক্রিপটিভভাবে দেওয়া থাকে বা অনেক সময় পরপর সিকোয়েন্সে দেওয়া থাকে না, ঠিক আছে? ফলে তোমরা ডাইরেক্ট এটা দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আগে তোমরা যে টিচারের কাছে পড়ছো তিনি যে নোটটা লিখিয়েছেন তোমাদের ক্লাস নোটটা, সেইটা পড়বে, ঠিক আছে? সেইটা পড়ার পর তোমাকে কিন্তু এনসিইআরটি রিডিং করতেই হবে। তারপর যখন তুমি এই এনসিইআরটি রিডিং করতে আসবে লাইন বাই লাইন বিষয়টা, তখন তোমার সেটা বুঝতেও সুবিধা হবে, আবার তোমার এনসিইআরটিটা রিডিং করাও হয়ে যাবে। তোমাকে কিন্তু নিটের জন্য শুধুমাত্র ক্লাস নোট করলেও হবে না, তোমাকে কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকে এই অবধি থাক। তো পরের দিন আমরা এর পরের পোর্শনটা নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।